নির্দেশে আমাকে হঠাৎ করে একটা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করতে হয়েছে। তাই অনেকটা আমার দেরি হয়েছে। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, ফেসবুকে, যে কানায় কানায় ভর্তি ছিল এই বাজার প্রাঙ্গণ। একদিকে বৃষ্টি, অন্যদিকে মায়েদের সন্ধ্যাবাতির সময়, এটা একটা মনের কথা। তো তারপরেও আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, দীর্ঘক্ষণ ধরে। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। এখানে বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন এবং আমার পূর্ববর্তী বক্তা স্নেহের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রীতম দেবনাথ থেকে শুরু করে মন্ডল সভাপতি রণজিৎ, বয়োজ্যেষ্ঠ আমাদের অভিভাবক পাইলটরা আছেন, রতনবাবু আছেন, আমাদের শুভমণি, প্রত্যেকে মঞ্চে আছেন এবং আমাদের যারা মন্ডলের বিভিন্ন কার্যকর্তারা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, আমার ব্যবসায়ী বন্ধুরা এবং মায়েরা, বোনেরা, দিদিরা, যুবক ভাইয়েরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সরকারের তরফ থেকে নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে সামনে কোনো নির্বাচন নেই। অনেকে হয়তো ভাবছেন যে হঠাৎ করে এত হাজার হাজার মানুষ সেখানে বাজারের মধ্যে সভা কেন ডাকতে হয়েছে। অনেকদিন ধরে দেখছিলাম সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় এবং টিভিতে আমাদের রাজ্যে যে প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি এবং তার যে নেতৃত্ব গত কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে, যে জিরানিয়া জুড়ে নাকি গণতন্ত্র নেই, জিরানিয়া জুড়ে নাকি খুন সন্ত্রাস, জিরানিয়া জুড়ে নাকি মানুষের নাবিশ্বাস উঠেছে এবং সমগ্র জিরানিয়া জুড়ে নাকি বিরোধী দলের সমর্থকরা ঘর থেকে বেরোতে পারছেন না। একটা জিনিস বৈবলসীয় কায়দায় প্রচার করা, মিথ্যার আশ্রয় নিয়ে একবার দুবার, একদিন দুদিন, সেটা আমরা দেখেছি বিগত দিনে। কিন্তু যখন দেখলাম ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে চলে গেছে, ডিজিপি সাহেবের কাছে ডেপুটেশন দিতে, আপনাদের এই এলাকার প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে মহাশয়, সঙ্গে ওনাদের নন্দী ভৃঙ্গি, যাদেরকে আপনারা চেনেন এই এলাকা, ওদেরকে নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের সামনে নাটক মঞ্চস্থ করছেন যে জিরানিয়াতে গণতন্ত্র নেই, খুন, ধর্ষণ, সন্ত্রাস, বিরোধী দলের সমর্থকদের উপর অত্যাচার। তখন আমার উপলব্ধি হলো যে একটা মিথ্যাকে যদি এভাবে বাড়তে দেওয়া যায় তবে মানুষ বিভ্রান্ত হবে। জিরানিয়াতে নাকি উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, মানুষের কাছে বৈবলসীয় কায়দায় তারা প্রচার করতে চাইছেন। আজকে তার বিরোধিতা করে বাস্তবটা কি এই জিরানিয়ার মানুষ উপলব্ধি করেছেন বা বিগত দিনে উপলব্ধি করেছেন বলেই 2018 সালের পর 2023 সালেও ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্যে এবং এই জিরানিয়া বা মন্ত্রিসভা বিধানসভা কেন্দ্রে আপনারা জয়ী করেছেন। মানুষ চলার পথে তার উপলব্ধির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে এবং আমি আপনাদেরকে শত কোটি প্রণাম জানাই যে আপনারাও চলার পথে উপলব্ধি করতে পেরেছেন। তাই 2018 সালে মিথ্যাবাদী এই সরকারটাকে, বামফ্রন্ট তথা সিপিআই এর নেতৃত্বে এই সরকারটাকে পরাজিত করে প্রথমবারের মতো এই রাজ্যে বাম বিরোধী সরকারকে বিজেপির নেতৃত্বে প্রতিষ্ঠা করেছে। 2023 সালে যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল সেই কংগ্রেসের লেজুর পরে বা কংগ্রেস তাদের লেজুর পরে এই রাজ্যে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিল।
আজকে এই জিরানিয়া জুড়ে যারা খুন হয়েছিল, শহীদ হয়েছিল, যাদের বাড়ি করে আগুন জ্বালানো হয়েছিল, তারা কিন্তু কেউ বিজেপি করতো না। তদানীন্তন সময়ে কংগ্রেস দলেরই সমর্থক ছিল, কংগ্রেস দলেরই নেতৃত্বরা ছিলেন। আজকে নির্লজ্জের মতো কংগ্রেস এবং কমিউনিস্ট এক সুরে, এক বাক্যে, এক মঞ্চে এসে পরিবর্তন যারা এনে দিয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষের দাবিকে সম্মান জানিয়ে সেই ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করতে চেয়েছেন। সেটাও যেটা মানুষ বিরোধ করেছে, তাদেরকে পরাজিত করেছে। এখন নতুন করে স্লোগান তুলেছেন, রাজ্যে গণতন্ত্র নেই, জিরানিয়া জুড়ে গণতন্ত্র নেই, মজলিশপুরে গণতন্ত্র নেই। এখানে আমার বন্ধুরা রয়েছেন, ব্যবসায়ী বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে শুনছে, মায়েরা রয়েছেন, যুবক ভাইয়েরা রয়েছেন, আমার গুরুজনেরা দূর দূরান্ত থেকে বাড়িতে বসে বক্তব্য শুনছে। একটা উদাহরণ দিন, 2018 সালের নির্বাচনের পর, 23 সালের নির্বাচনের পর জিরানিয়াতে একটা রাজনৈতিক খুন সংঘটিত হয়েছে বন্ধুরা, একটা রাজনৈতিক খুন। আমাদের সরকার গঠিত হওয়ার পর একটা রাজনৈতিক খুন জিরানিয়া জুড়ে বা আমাদের এই মজলিশপুর বিধানসভা কেন্দ্রে সংঘটিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি আমাদের দল, আমরা খুনের রাজনীতি করে অভ্যস্ত নই, কারণ মানুষের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। আমরা মানুষকে ভালোবাসতে জানি, মানুষ আমাদেরকে ভালোবাসতে জানে। আজকে ভালোবাসার নিরিখে, বিশ্বাসের নিরিখে এই রাজ্যে দ্বিতীয়বার 23 সালে সরকার গঠিত হয়েছিল। আমরা বিশ্বাস করি যে উন্নয়ন করতে হবে। খুন, সন্ত্রাস এগুলো করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না, মানুষের সমর্থন আদায় করা যায় না। দীর্ঘদিন ক্ষমতায় থাকতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিতে, তবে মানুষকে বিশ্বাস করে, মানুষকে ভালোবেসে, উন্নয়ন করে মানুষের জন্য কাজ করি আমাদের ক্ষমতায় থাকতে হবে। এবং সেই বিষয়ে আমরা কাজ করছি, আমাদের মুখ্যমন্ত্রী কাজ করছেন। এই মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে আমি সেটা কাজ করতে চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা। আমি বিস্তারিত রাজনৈতিক আক্রমণে বিশ্বাস করি না, ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাস করি না, কিন্তু যে কথাগুলো বলতেই হয়, চলার পথে আপনারা বিশ্লেষণ করবেন, বিচার করবেন, সিদ্ধান্ত নেবেন। এই জিরানিয়াতে বা এই মজলিশপুর বিধানসভা কেন্দ্রে 1998 সালে মানিক দে সাহেব জয়ী হয়েছিলেন। 88 থেকে স্বর্গীয় দীপক নাথ, 93 সালেও স্বর্গীয় দীপক নাথ জয়ী হয়েছিলেন। 88 সালে মানিক দে জয়ী হয়েছিলেন। 2003 সাল মানিক দে জয়ী হয়েছিলেন, বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। 2008 সাল মানিক দে জয়ী হয়েছিলেন, বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। 2013 সাল মানিক দে জয়ী হয়েছিলেন, বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। 2018 সালে মানিক দে সাহেব পরাজিত হয়েছিলেন, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। 20 বছর বিধায়ক ছিলেন, 15 বছর মন্ত্রী ছিলেন, 98 থেকে 93 চেয়ারম্যান ছিলেন পিআরটিসি, 2003 থেকে 2018 পর্যন্ত 15 বছর লাগাতার মন্ত্রী ছিলেন। কি উন্নয়ন করেছেন? একটা এসডিএম অফিসকে আমরা দেখতে পাই। এটা করতেই হবে, কারণ জিরানিয়াকে আলাদা মহকুমা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। মহকুমা যদি দেওয়া হয়, মহকুমা শাসকের কার্যালয় সেখানে থাকতে হবে। একটা এসডিএম অফিস আমরা দেখেছি। 15 বছরের মন্ত্রী। আমি কত বছরের মন্ত্রী? 2021 সালে মন্ত্রী হয়েছি, 18 সালে নির্বাচনে জয়ী হয়েছি, আপনারা জয়ী করেছেন। 2 বছর কোভিড ছেড়ে দিন, মানুষকে বাঁচানোর জন্য লড়াই করেছি, পাশে থাকার চেষ্টা করেছি মানুষকে, আপনাদের পাশে থেকে। 21 সালে মন্ত্রী হয়েছি, আপনারা পারলেন না একটা মহকুমা হাসপাতাল করতে। মহকুমা হাসপাতাল করার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, সেকশন হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস সেখানে আমাদের ফাউন্ডেশন স্টোন আমরা দিয়ে করেছি। কাজ চলছে, আগামী 7 থেকে 8 মাসের মধ্যে
জিরানিয়ার মহকুমা হাসপাতাল মাথা তুলে দাঁড়াবে এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা। 40 কোটি টাকার প্রজেক্ট জিরানিয়ার মহকুমা হাসপাতাল। 15 বছরের মন্ত্রী থাকতে পারলেন না, করতে পারলেন না, 20 বছরের বিধায়ক করতে পারলেন না। আমাদের 7 বছরের সরকার, আমরা সেটা করে দেখাচ্ছি, আপনারা সেটা করতে পারলেন না। মোটর স্ট্যান্ড জোর করে কম দাম দিয়ে মানুষের কাছ থেকে জমিগুলো নিয়ে চলে গেছে। 5,000 টাকার জমি আমি ক্রয় করলাম, 5 লক্ষ টাকা বিক্রি করলাম। আগের প্ল্যান, সমস্ত প্ল্যান মাফিক যেখানে মোটর স্ট্যান্ড হবে, কার জমি? রামের জমি। 5,000 টাকা 10,000 টাকা করে শাম কিনে নিল। এবার 5 লক্ষ টাকা করে শামকে, শাম হচ্ছে শাসক দলের ক্যাডার, ওই ক্যাডার বাবু সরকারের কাছে জমি একোয়ার করে দিল 5 লক্ষ টাকা করে। 1 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করে দিল সরকারের কাছে। জায়গা কিনে রাখতে মোটর স্ট্যান্ডটা করতে পারলেন। পরিবহন দপ্তর আমার কাছে এসছে, আপনার কাছেও পরিবহন দপ্তর ছিল, মানিকদা পারলেন না কেন? মানসিকতার অভাব ছিল। 13 কোটি টাকা ব্যয় করে আপনাদের সামনে নতুন মোটর স্ট্যান্ড, অত্যাধুনিক মোটর স্ট্যান্ড মাথা তুলে দাঁড়াবে আগামী 1 বছরের মধ্যে। এই এলাকারই কন্ট্রাক্টর কাজ করছে। আগামী 1 বছরের মধ্যে লক্ষ্যমাত্রা কার্য রাখা হয়েছে নতুন মোটর স্ট্যান্ড, সেখানে পথ চলা শুরু করবে। আমাদের এসপি অফিস, কৃষি তত্ত্বাবধায়কের অফিস, ব্লক চৌমনি একটু সামনে, হাসপাতালের সামনে দেখতে মনে হচ্ছে যে আগামীকালকে ভেঙে পড়ে যাবে। বিগত 20 বছর ধরে একই অবস্থা দেখছি। প্রচুর কৃষক এই মহকুমা প্রতিনিয়ত এই অফিসের সঙ্গে যোগাযোগ রাখেন তাদের কৃষিকাজের জন্য। একটা কৃষির অফিস, তত্ত্বাবধায়কের অফিস তৈরি করতে পারলেন না। নতুন কৃষি অফিস কমপ্লিট হয়ে গেছে, আগামী 3 মাসের মধ্যে তার শুভ উদ্বোধন আমরা করব। মাননীয় মুখ্যমন্ত্রী বা কৃষিমন্ত্রী তাদেরকে দিয়ে নতুন কৃষি অফিস সেখানে মাথা তুলে দাঁড়িয়েছে। এটা ফায়ার সার্ভিস অফিস, এই জিরানি একটা মহকুমা হেডকোয়ার্টার। ফায়ার সার্ভিস এটা ভগ্ন ভাঙা ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে। এটা ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করতে পারলেন না। নতুন ফায়ার সার্ভিস অফিসের কাজ শুরু হয়ে গেছে, প্রায় 2 কোটি টাকার টেন্ডারের সেখানে কাজ শুরু হয়ে গেছে, অনেক এগিয়ে গেছে কাজ। আমার স্বপ্নের প্রজেক্ট, আমি সবাইকে বলবো যে মাই ড্রিম প্রজেক্ট শচীন্দ্রনগর কলোনি। দীর্ঘদিন সিপিআইএম এর আমলে বঞ্চিত। সন্ধ্যা 6টা 7টার পর কলোনিতে আর কিছু নেই। মনে হয় যে কলোনি রাজ্যের বাইরে, ভারতবর্ষের বাইরে। অনুন্নত করে রেখে দাও, অশিক্ষিত করে রেখে দাও, উন্নয়নের ধরা ছোঁয়ার বাইরে রেখে দাও, তবেই কমিউনিস্ট পার্টির ঝান্ডা শক্তিশালী হবে, লাল ঝান্ডা শক্তিশালী হবে। মানুষকে মিথ্যা কথা বলে অন্ধকার মধ্যে আমরা টানার মধ্যে আমরা ফেলে দিতে পারবো, এটাই তাদের উদ্দেশ্য। 150 কোটি টাকার প্রজেক্ট, অত্যাধুনিক পার্ক শচীন্দ্রনগর কলোনিতে আমরা তৈরি করব। আগামী 1 মাসের মধ্যে টেন্ডার হবে, আর প্রায় 45 কোটি টাকা টেন্ডার হয়ে গেছে। 2টো প্রজেক্ট হবে। ভারত সরকারের স্বদেশ দর্শন পর্যটন দপ্তরে 48 কোটি টাকা আমাদেরকে দিয়েছে শচীন্দ্রনগর কলোনি ইকো ট্যুরিজমের জন্য। আর কলকাতার নিকো পার্কের আদলে আমরা অত্যাধুনিক পার্ক করব, ওয়াটার ট্যুরিজম থাকবে, অ্যাডভেঞ্চার ট্যুরিজম থাকবে। টোটাল মিলে প্রায় 150 কোটি টাকা শচীন্দ্রনগর কলোনিতে আমরা ইনভেস্ট করব। 50 জায়গার উপর সাধারণ মানুষ জমি আমাদেরকে দান করেছে। যে জমির উপর নিকো পার্কের আদলে সেখানে পার্ক তৈরি হবে, অত্যাধুনিক পার্ক। তার পাশে যে খাস জমি রয়েছে, ওই খাস জমিতে আমরা ইকো ট্যুরিজম, ভারত সরকারের স্বদেশ দর্শন স্কিমে 48 কোটি টাকা টেন্ডার হয়ে গেছে। আগামীকালকে তার শেষ তারিখ। আগামী 1 মাসের মধ্যে আমরা কাজ শুরু করে দেব আশা করি। অর্থাৎ আগামী নির্বাচনের আগে
এই সমস্ত প্রজেক্টগুলো শেষ হবে, এই এলাকার যুবকরা কর্মসংস্থান পাবে, সারা রাজ্য থেকে রাজ্যের বাইরে থেকে ভ্রমণ পিপাসু যারা মানুষ শচীন্দ্রনগরে চলে আসবে। আপনারা দেখেছেন রোজবেরির পার্ক মাথা তুলে দাঁড়িয়েছিল, কিন্তু যেহেতু চিটফান্ড দীর্ঘদিন চলতে পারেনি, বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। রোজবেরির পার্ক থেকে অত্যাধুনিক পার্ক হবে আমাদের শচীন্দ্রনগর কলোনির পার্ক। এটা আমি বরাবর বলি, আপনাদেরকেও বলছি, এটা আমার একটা স্বপ্নের প্রজেক্ট। এই শচীন্দ্রনগরে যাতে রাজ্যের মানুষ এখানে আশ্রয় করবে, হাজার হাজার পর্যটকরা আসবে, এই এলাকার মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, কর্মসংস্থান হবে, এটাই আমার লক্ষ্য, আমাদের সরকারের লক্ষ্য, আমাদের দলের লক্ষ্য। উন্নয়নের নিরিখে আগামী দিনে ভোট চাইব, রিপোর্ট কার্ড নিয়ে ভোট চাইব, মারদাঙ্গা করে নয়, সন্ত্রাস করে নয়, মায়ের কোল খালি করে নয়, ওর স্মৃতি সিঁদুর খালি করে নয়, মুছে নয়। আমাদের দল সেই রাজনৈতিক শিক্ষা আমাদেরকে প্রদান করেনি যেটা কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্যে যে শিক্ষা প্রদান করে গেছে। ওই মান্দাই চৌধুরী গণহত্যা 2003 সাল, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সন্ধ্যা 6টার সময় নির্বাচনের এক সপ্তাহ প্রাককালে দীপক নাগ প্রার্থী ছিলেন। সেদিন কংগ্রেস দল বিরোধী দল ছিল, আইএনপিটির সঙ্গে নির্বাচনী আঘাত ছিল, কি উগ্রপন্থীর দল আইএনপিটি বাঙালি অংশের মানুষকে গুলি করে মেরে দাও। সন্ধ্যা 6টা-6:30 সময় মানুষ যখন প্রজাতন্ত্র দিবসের আনন্দে সেখানে মাতুয়ারা সারা দেশে, ওই মান্দা চৌধুরীর গণহত্যার নারকীয় ঘটনা সেদিন ঘটানো হয়েছিল। আর 10 মিনিটের মধ্যে সেই লোকগুলো 11খানা তরতাজা প্রাণ, শিশুকে পর্যন্ত রেহাই দেয়নি। সেই নরঘাতকরা সেদিন তরতাজা প্রাণকে পৃথিবী থেকে বিদায় দিয়ে 10 মিনিটের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ওই তাদের মিছিল, মিটিং, স্কোয়াডিং, ধুলাই হবে, পিটাই হবে। চম্পকনগর থেকে রানীর বাজার পর্যন্ত বিরোধী কংগ্রেস দলের যতগুলো পার্টি অফিস পুড়িয়ে দাও। ওই পাইলট চৌধুরীদেরকে বা যারা বিরোধী দল করতো তাদেরকে দেখে নেওয়ার হুমকি, বাড়িঘর আক্রমণ কারা করিয়েছিল? ভারতীয় জনতা পার্টি করেন। সেদিন ভারতীয় জনতা পার্টি 1%-1.5% ভোটের মালিক ছিল ত্রিপুরা রাজ্যে। 400-500 ভোট পেত প্রতিটা বিধানসভা নির্বাচনে। প্রধান বিরোধী দল কংগ্রেস, শাসক দল সিপিআইএম, বামফ্রন্টের প্রার্থী মালিকদের বিরোধী প্রার্থী দীপক নাগ হারাতে হবে। তাই আইএনপিটির সঙ্গে কংগ্রেসের জোট, উগ্রপন্থীর দল বলে প্রচার করেছে মানিক সরকার, মানিকদেরা। মানুষকে বুঝাতে হবে যে উগ্রপন্থী বাঙালি অঞ্চলে চলে এসছে, গুলি করে মেরে দিয়েছে। তাই কংগ্রেস যদি সরকারে আসে, উগ্রপন্থীর কাছে চলে যাবে সরকারটা, ত্রিপুরা রাজ্যে আগুন জ্বলবে। বাঙালি অংশের মানুষ যেন কোনো অবস্থাতেই কংগ্রেসকে ভোট না দেয়, এটাই ছিল তাদের রাজনৈতিক ষড়যন্ত্র। পাহাড়ি অঞ্চলে গিয়ে বাঙালি বিদ্বেষী কথা, বাঙালি অঞ্চলে গিয়ে পাহাড়ি বিদ্বেষী কথা, এটাই ছিল তাদের দুর্বলসীয় প্রচার, তাদের পলিটিক্যাল থিওরি। যেখানে যেমন মিথ্যা বলে ভোট আদায় করা যাবে, মানুষকে বিভ্রান্ত করা যাবে, সেটা করেই ভোট আদায় করতে হবে। এটাই হচ্ছে তাদের পলিসি। ডিভাইড এন্ড রুল, ইংরেজরা যেটা 200 বছর করে গেছে, ভাগ করে দাও সমাজের মধ্যে, রাজায় রাজায়, রাজ্যে রাজ্যে, মাঝখান দিয়ে শাসন করে দীর্ঘদিন দীর্ঘমেয়াদী শাসন করে। সেই জিনিসটাই কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্যে করে গেছে, পশ্চিমবাংলায় করে গেছে। বন্ধুরা, আজকে সেই কমিউনিস্ট পার্টি কংগ্রেস দলের সঙ্গে আঘাত করেছে, সেই কংগ্রেস দল কমিউনিস্ট পার্টির সঙ্গে আঘাত করেছে। যেই কংগ্রেস দলকে তারা উগ্রপন্থীদের দূষর বলতো, গুন্ডাদের দল বলতো, বুর্জুয়াদের দল বলতো, সেই কংগ্রেস দল 2023 সালে ভালো হয়ে গেল। যেই কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে শহীদ হয়েছে কংগ্রেসীরা, খুন হয়েছে, সেই কমিউনিস্ট পার্টি কংগ্রেসদের কাছে ভালো হয়ে গেল রাতারাতি। আর বিজেপি যারা মুক্ত করেছে ত্রিপুরা রাজ্যের মানুষকে, আজকে বলছে মজলিশপুরে কোনো ধরনের গণতন্ত্র নেই, উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। বন্ধুরা,
আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে রিপোর্ট কার্ড নিয়ে আগামী দিনে নির্বাচনে যাবে আমাদের দল মজলিস করেও আমরা রিপোর্ট কার্ড নিয়ে নির্বাচনে যাব। উন্নয়নই হচ্ছে একমাত্র আমাদের সোপান, উন্নয়নই হচ্ছে আমাদের একমাত্র ক্রাইটেরিয়া যে মানুষের কাছে ভোট চাওয়া। মহকুমা হাসপাতাল যখন হবে, ডান বাম প্রতিটা অংশের মানুষ কিন্তু উপকার পাবে। ওই সচিন্দ্রনগরের পার্ক যখন হবে, এটা তাদের আমলের যে পার্ক সেই পার্ক নয়, লেনিনের ছবি বসিয়ে দিলাম, স্ট্যালিনের ছবি বসিয়ে দিলাম, সিপিআইএম নেতাদের ছবি বসিয়ে দিলাম, এটা সেই পার্ক নয়। 150 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। 300 থেকে 400 এই এলাকার যুবকদের কর্মসংস্থান হবে, বহিরাগত মানুষরা আসবে। সেই দিশায় আমি কাজ করছি, আমাদের সরকার কাজ করছে। পর্যটন দপ্তরের তরফ থেকে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমি ধন্যবাদ জানাই ওই এলাকার যারা জনগণরা রয়েছে। আমি ব্যক্তিগত উদ্যোগে 19 জনকে ওই কলকাতা নিকো পার্কে পাঠিয়েছি যে আপনারা দেখে আসুন আমি কি করতে চাইছি, সরকার এখানে কি করতে চাইছে। আপনাদের কনফিডেন্সের বিষয় রয়েছে, কনফিডেন্সের ব্যাপার রয়েছে। তারা ওই কলকাতা সল্ট লেকের নিকো পার্কে গিয়ে নিজেরা তারা বিশ্বাস করতে চাইছে না যে আমার পাড়ায় সচিন্দ্রনগর, যেটা দীর্ঘ বছর ধরে অন্ধকারের কারাগুলির মধ্যে পড়ে রয়েছে বামফ্রন্ট শাসন থেকে, সেই সচিন্দ্রনগরে এই অত্যাধুনিক পার্ক হতে পারে। এসে আমাকে বলছে যে কাল থেকেই কাজ শুরু করে দাও। সবাই জমি হস্তান্তরের জন্য এসডিএম অফিসে এসে 50 কানি মতো জমি হস্তান্তর করে দিয়েছে। যে আমরা চাই আমাদের উত্তরসূরি যারা, আমাদের আগামী প্রজন্ম যারা, তারা যেন কিছু করে বাঁচতে পারে, খেয়ে বাঁচতে পারে। জমি আমাদের পড়ে রয়েছে, বছরে 20,000 25,000 টাকার বেশি আমরা কিছু পাই না। আগামী দিনে এই জমিকে ব্যবহার করে যদি পার্ক আসে, তবে ত্রিপুরা রাজ্য পর্যটনের মানচিত্রে একটা নতুন জায়গায় চলে যাবে, একটা সচিন্দ্রনগরের স্থান চলে আসবে বিশ্বের মানচিত্রে, ভারতবর্ষের মানচিত্রে, পর্যটনের মানচিত্রে। বন্ধুরা, সেই বিষয়ে আমরা কাজ করছি। মোহনপুরবাসীকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে দীর্ঘ 25 বছর বাংলাদেশ শাসন মোহনপুরকে বঞ্চিত করে রেখেছে। কারণ মোহনপুরবাসীরা সিপিআইএমকে খুশি করেনি কখন। সিপিআইএম বরাবরই বলতো এটা বিরোধী দলের ভোট ব্যাংক, কিছু দেওয়া যাবে না, অন্ধকারে রেখে দাও। আপনি ভালো কাজ করলেই তো মানুষ আপনার প্রতি আস্থা দেখাবে, বিশ্বাস জানাবে। সেটা তাদের মধ্যে বোধগম্য হয়নি। একটা বাজার শেড করে দিতে পারে। আমি ব্যবসায়ী বন্ধুদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি অত্যাধুনিক মার্কেট আমি আপনাদেরকে কমপ্লেক্স করে দেব। 16 কোটি টাকার টেন্ডার করে প্রথম ধাপে সেখানে 8 কোটি টাকার টেন্ডার কাজও সম্পন্ন হওয়ার পথে। আপনারা দেখবেন আগামী কয়েক মাসের মধ্যে এই মার্কেটকে আপনারা উদ্বোধন করব, তারপর দ্বিতীয় ফেজের কাজ আমরা শুরু করবো বাকি 8 কোটি টাকা। আমাদের লক্ষ্য এই মজলিশপুর জিরানিয়া প্রত্যেক মানুষ থাকবে, প্রত্যেক মানুষ বাঁচবে ভালো কাজের মাধ্যমে, কম্পিটিশনের মাধ্যমে। সরকার প্রতিষ্ঠিত হবে, খুন খারাপি করে নয়। মোদীজি ভারতবর্ষের রাজনীতির যে প্রেক্ষাপট বা রাজনীতির যে ধ্যান ধারণা সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। উন্নয়নের নিরিখে শুধু রাজনীতি হবে, সবকা সাথ সবকা বিকাশের নিরিখে শুধু রাজনীতি হবে। আমরাও সেই দিশায় চলতে চাইছি। আপনারা একটা উদাহরণ দিয়ে বলুন, এই এলাকার সাধারণ জনগণ যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর চাঁদার জুলুম, ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর খুন, সন্ত্রাস, নারীদের উপর অত্যাচার, ধর্ষণ, সমস্ত দিক থেকে আমরা অনেকটাই এগিয়ে গেছি। বামফ্রন্ট শাসনে ত্রিপুরা রাজ্য নারী নির্যাতনে প্রথম স্থান অধিকার করেছিল সারা ভারতবর্ষের মধ্যে। আজকে আমরা অনেক পিছিয়ে গেছি নারী নির্যাতনে, অর্থাৎ নারীদের ইজ্জত আমরা রক্ষিত হচ্ছি। আমাদের যখন মিছিল মিটিং গুলো হয়, পার্টির কর্মসূচিগুলো, পুরুষের যা উপস্থিতি থাকে তার থেকে আমাদের মায়েদের উপস্থিতি বেশি থাকে। কারণ মায়েরা বিশ্বাস করেছে, আশ্বস্ত হয়েছে
যে এই পার্টিতে আমাদের ইজ্জত নিরাপদে রয়েছে। আপনাদের সময় জিবির মর্গে ডেড বডির উপর পর্যন্ত সেখানে ধর্ষণ করা হতো। আপনাদের সময়ে আপনাদের অঞ্চল কমিটির যারা নেতৃত্বরা অনেক পরিবারকে নষ্ট করে দিয়েছে। ব্যক্তিগত আক্রমণ করতে আমরা পছন্দ করি না, বা আমরা করি, আমাদের দল আমাদেরকে সেই শিক্ষা দেয় না। অনেক বিষয় রয়েছে, অনেক নন্দী বৃদ্ধি এখানে আছেন যাদের সম্পর্কে আমরা সবকিছু জানি, কিন্তু ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না বলে, স্বাধীনতা আমাদের মধ্যে রয়েছে বলে আমরা সেই বিষয়টা আসছি না। আগরতলাতে মসজিদপুর নিয়ে, চিরানিয়া নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য যে চক্রান্ত তারা রচিত করেছে, তার বিরুদ্ধে আজকে তাই আমরা উপলব্ধি করতে পেরেছি যে চিরানিয়াতে মানুষকে সেখানে তুলে ধরার জন্য বাস্তব চিত্রটা আমাদের এই সভা করতে হবে। আমরা রানের বাজারেও করব, আমরা মোহনপুরেও করব, আমরা এসএন কলোনিতেও করব, প্রত্যেকটা জায়গায়। কারণ সারা রাজ্যে, সারা মসজিদপুর কেন্দ্রে আমরা মনে করি উন্নয়ন হচ্ছে আমাদের একমাত্র হাতিয়ার, যেটাকে নিয়ে মানুষকে নিয়ে আমরা আগামী দিনে নির্বাচনে যাব। বন্ধুরা, এই কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে পশ্চিমবাংলার অবস্থা দেখেছেন, আমার পূর্ববর্তী বক্তা প্রীতম বলে গেছে। আজকে একটা সাংসদ জয়ী হতে পারে না, একটা বিধায়ক জয়ী হতে পারে না যারা 34 বছর সরকারে ছিল এই পশ্চিমবাংলার মধ্যে। সাইবাড়ি গণহত্যা, নন্দীগ্রাম, সিঙ্গুর, মঙ্গলকোট, ঝাড়গ্রাম, জঙ্গলমহল, একের পর এক ঘটনা, শুধু খুন, সন্ত্রাস, স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করা, সরকারকে দলদাসে পরিণত করা, সরকারি সমস্ত প্রতিষ্ঠানকে নিজের পার্টি অফিসে পরিণত করা, মানুষকে দিয়ে মিছিল মিটিং, লম্বা লাইন করানো, পার্টি অফিসগুলোতে ভিড় জমানো, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। আর সেখান থেকে ঘুরে এসে মানুষের মানসিকতার পরিবর্তন করে এই রাজ্যে এক টুকরা শ্রেষ্ঠ টুকরা করার জন্য আমরা সরকার গঠন করেছি। সবকা সাথ সবকা বিকাশকে নিয়ে আমরা লড়াই করছি, যাতে এই রাজ্যকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। এটা এই দল নয় জয় মানিক বাবুর সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় নেতাদের মতামত না নিয়ে যাওয়া চলবে না। বিধায়ক হিসাবে আমার বাড়িতে যে কোনো সময় যে কোনো ব্যক্তি সেখানে যেতে পারছে, ডান বাম যে কোনো ধরনের ব্যক্তিরা যেতে পারছে সহযোগিতার জন্য। এটা কমিউনিস্ট পার্টি নয়, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণই শেষ কথা বলবে গণতন্ত্র, জনগণই গণতন্ত্রের ধারক বাহক। জনগণই চাইলে একজন বিধায়ককে নির্বাচিত করতে পারবে, জনগণ চাইলে একটা বিধায়ককে পরাজিত করতে পারবে। বিগত দিনে আপনাদের অভিজ্ঞতা রয়েছে, 7 বছরের সরকার আর 25 বছরের সরকার। আমি উদাহরণ দিয়ে বলেছি আলোচনার মাধ্যমে, রিপোর্ট কার্ড নিয়ে আগামী দিনে নির্বাচনে যাব আমরা। পছন্দ হলে আপনারা গ্রহণ করবে, পছন্দ না হলে ছুড়ে ফেলে দেবে। কিন্তু বৈবস্তীয় কায়দা মানুষকে বিভ্রান্ত করে কখনো আমরা নির্বাচনে যাব না। মিথ্যা কথা বলে, মিথ্যার বেশাতি দিয়ে আমরা কখনো নির্বাচনে যাব না। যেটা প্রতিশ্রুতি আমরা দিয়েছি নির্বাচনের প্রাক্কালে, যে 2000 টাকা ভাতা করব, আজকে মায়েরা, আমার গুরুজনেরা 2000 টাকা ভাতা পাচ্ছে। আগামী দিনে হয়তো বাড়তেও পারে। আরো করে নতুন করে ভাতা কি করে দেওয়া যায় তার জন্য সরকার কাজ করছে। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে কর্মসংস্থান প্রদান করা হচ্ছে। আগে কি হতো, চাকরি হয়েছে তো কেস হয়ে যেত। কেস, একটা ছেলে যখন চাকরি পায় 5 বছর, 7 বছর, 10 বছর চাকরির পর যখন তার চাকরিটা চলে যায়, তার ভবিষ্যৎ অন্ধকারের কানাগুলির মধ্যে চলে যায়। 10,300 দেশ এই রাজ্যে যুবকদের সঙ্গে নির্মম উপহাস এই কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্টের সরকার সংযুক্ত করেছে। সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি চলে গেছে। হাইকোর্ট বলেছিল যে মীমাংসা করে না, যারা চাকরি
পায়নি তাদেরকে চাকরি দিয়ে দাও, কেসটা ডিসমিস হয়ে যাবে। তদানীন্তন বামফ্রন্ট সরকারের মুখিয়া মানিক সরকার, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, ওই মানিক বাবুরা বলছে না দেখে নেব, সবকিছু তাদের দেখে নেওয়ার একটা ইচ্ছা, দেখে নেব, সুপ্রিম কোর্টে যাব। হাইকোর্টের রায়কে তোয়াক্কা না করে সুপ্রিম কোর্টে চলে গেলেন। সুপ্রিম কোর্টে গিয়ে ডাবল বেঞ্চে গেলেন হাইকোর্টে। এবার হাইকোর্টের ডাবল বেঞ্চ আরো কঠোর সিদ্ধান্ত দিল। আপনারা জানেন যে দীপক গুপ্তা ছিলেন তদানীন্তন চিফ জাস্টিস। তারপর সুপ্রিম কোর্ট একের পর এক রাজ্যের যুবকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, উপহাস করা হয়েছে। আমাদের আমলে যে চাকরিগুলো হয়েছে, একটা চাকরি কোনো কেস বা কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গেছে, উদাহরণ দিয়ে বলুন তো বামপন্থী বন্ধুরা। আমরা বলেছি মেধার মূল্যায়ন করতে হবে, মেধার মূল্যায়ন বেছে বেছে যারা শিক্ষক হবে, ডান্ডা হাতে যাদের থাকবে তাদেরকে আমি শিক্ষক করব, এটা হতে পারে না। শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। ডান্ডা বহনকারী জাতির মেরুদণ্ড হতে পারে না, ওই কমিউনিস্ট পার্টির মেরুদণ্ড হতে পারে, সিপিআই এর মেরুদণ্ড হতে পারে, এটা জাতির বা সমাজের মেরুদণ্ড হতে পারে না। আপনার ছেলেকে আপনার মেয়েকে যারা শিক্ষা প্রদান করবে, আপনি নিশ্চয়ই চাইবেন সে যেন প্রকৃত অর্থে শিক্ষিত হয়। ডান্ডা বাহক সিপিআই এর তারা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, চাকরি চলে গেছে। আমাদের সরকার আসার পর একটা উদাহরণ কেউ দিতে পারবে না যে চাকরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় চলে গেছে, কারণ আমরা বিশ্বাস করি স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি হবে। উন্নয়ন চতুর্দিকে হচ্ছে, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে, শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সমগ্র দেশে উন্নয়ন হচ্ছে। তাই ভারতবর্ষের মানুষ 2014 সাল মোদিজিকে গ্রহণ করেছে, 2019 সাল মোদিজিকে গ্রহণ করেছে, 2024 সাল মোদিজিকে গ্রহণ করেছে। অগ্রিম বলে দিয়ে যেতে চাইছি 2029 সালে আবার মোদিজিকে ভারতবর্ষের মানুষ গ্রহণ করবে। 2028 সালে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আবার প্রতিষ্ঠিত হবে বিজেপির নেতৃত্বে। বন্ধুরা, মানুষ অভিজ্ঞতার নিরিখে তার সিদ্ধান্ত গ্রহণ করবে, বিগত দিনেও যেটা করেছে আগামী দিনেও করবে। তাই আজকে আমরা মানুষের কাছে, জিরানিয়াবাসীর কাছে বিচার চাইছি। আপনারা বিচার করুন, এটা জিরানিয়াবাসীর অপমান। কোন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী হোক, কোন ব্যবসায়ীর প্রতি কোন চাঁদার জুলুম। আগে কি দেখতাম, লাল শালু কাপড় নিয়ে সকালবেলা বেরিয়ে পড়তো। ওই ইসরায়েলে বন্যা হয়েছে, তাদের সরকার যদি থাকতো দেখতেন ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে, টাকা দিন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, টাকা দিন। ওই ইসরায়েল আর হামাসের মধ্যে লড়াই হচ্ছে, টাকা দিন। কেরালাতে বন্যা হয়েছে, টাকা দিন। মানুষের কাছ থেকে নিংড়িয়ে নেওয়ার একটা মানসিকতা ছিল তাদের মধ্যে। আজকে চাঁদার জুলুমবাজি থেকে আমরা মানুষকে মুক্ত করতে পেরেছি। মানুষ চাঁদার জুলুমবাজি থেকে মুক্তি পেয়েছে, নাবিশ্বাস হয়ে গেছিল মানুষের। বন্ধুরা, প্রতিটি ক্ষেত্রে আইনের শাসন কায়েম হচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, কারোর উপর কোনো প্রেশার নেই। আইন আদালত তার মতো করে কাজ করছে। উন্নয়নই হচ্ছে একমাত্র হাতিয়ার, যেটার উপর ভর করে আমরা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। বন্ধুরা, তাই বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আজকের এই প্রতিবাদ সভাতে আমি এই এলাকার সমস্ত অংশের জনগণের কাছে সেটা আহ্বান রাখছি, আগামী দিনে রিপোর্ট কার্ডের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে যেটা প্রতিশ্রুতি ছিল এই এলাকার বিধায়ক হিসেবে, প্রার্থী হিসেবে আপনাদের কাছে, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আবার নির্বাচনে যাবে, মানুষের দুয়ারে যাবে। বন্ধু, আপনারা যা বিচার করবেন সেই বিচারই আমরা মাথা পেতে দেব, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে গোলকীয় কায়দায় মানুষকে বিভ্রান্ত করে কখনো আমরা রাজনীতি করবো না। আর আরেকটা কথা বলে দিয়ে যাচ্ছে, যারা মনে করেন যে মিথ্যা কথা বলে, ওই নির্বাচনের আগে গতবার দেখেছিলাম বিগত 5 বছর জিরানিয়া বাজারে কেউ পটকার আওয়াজের শব্দ পায়নি,
23 নির্বাচনের আগে বোমাবাজি, ফায়ারিং, কংগ্রেস সিপিএম যৌথভাবে, তাদেরকে আমি বলে দিয়ে যেতে চাই, সবাইকে চিনি জানি, সবকিছুর একটা সীমা থাকে, সীমা অতিক্রম করা নাই ভালো। আমরাও জানি অনেক কিছু করতে, আপনাদের ইতিহাস সম্পর্কেও জানি, ইচ্ছা করলে আমরা করতে পারি, কিন্তু পরিবেশকে মিশিয়ে তুলতে আমরা চাই না। গণতন্ত্রে বিশ্বাস করি বলেই গত নির্বাচনের আগে এই জিরানিয়া অঞ্চলে পঞ্চমণি, এই জিরানিয়া বাজার, ওই পার্শ্ববর্তী দাসপাড়া, ওই অঞ্চলে যে পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছিল, জিরানিয়া নগর পঞ্চায়েত এলাকাতে প্রায় 600 ভোটের ব্যবধানে আমরা জয়ী হয়েছি, ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। 18 সালের নির্বাচনে 3890 ভোটে জয়ী হয়েছিলাম, আপনাদের আশীর্বাদকে পুঁজি করে, কোনদের বোধাদের আশীর্বাদকে পুঁজি করে। 2023 সালে সেই মার্জিন বেড়ে 5172 ভোট হয়েছে, আপনারা দিয়েছেন বলে, কারণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন বলে, শান্তির পক্ষে রায় দিয়েছেন বলে, উন্নয়নের পক্ষে আস্থা রয়েছে বলে আমরা সেই দিশায় চলতে চাই। সুতরাং লাঠিয়াল বাহিনীদেরকে বলছি, যারা মনে করেন যে লম্ফ দেখি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বিভ্রান্তিকর কথা বলে, ব্যক্তিগত আক্রমণ করে আপনারা সরকারে প্রতিষ্ঠিত হতে পারবেন, তো আপনারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। ত্রিপুরা রাজ্যের মানুষ সেই জায়গা থেকে অনেক দূরে সরে চলে এসেছে। উপজাতি অংশের মানুষ বলুন, এসসি বলুন, সাধারণ মানুষ বলুন, কর্মচারী বলুন, প্রতিটা অংশের মানুষ, যুব সমাজ বলুন, ওই জায়গা থেকে অনেক দূরে সরে চলে এসেছে। মানুষ মোদীজির নেতৃত্বে আস্থা জ্ঞাপন করেছে, আমাদের রাজ্য বিজেপি সরকারের নেতৃত্বে আস্থা জ্ঞাপন করেছে। তাই আমি অগ্রিম করে দিয়ে যাচ্ছি, 29 যেমন মোদী সরকারে আসবে, 28 সালে উঠে যাচ্ছে আবার তৃতীয়বার ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে। রোববার কেউ নেই, 50-এর বেশি আসন নিয়ে আবার আসবে, 50-এর বেশি আসন। এটা জোট সরকারও হতে পারে, এটা একক সরকার হতে পারে। 23 সালেও আমরা একাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করেছি, 18তেও আমরা একাই সংখ্যাগরিষ্ঠতা আমাদের। এমন কোন কাজ আমরা করিনি যে মানুষ বিজেপি সরকারকে ছুড়ে ফেলে দেবে। বিরোধী দল তার প্রক্রিয়া করবে। কংগ্রেস সিপিআই, যে রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্যে গণতন্ত্র যদি না থাকতো তবে সিপিআই এর নেতা বাবুরা রাস্তার মধ্যে ওপেন ঘোরাফেরা করতে পারত না। আগরতলা শহর সহ সারা রাজ্যের প্রতিটি জায়গায় মিছিল মিটিং বিভিন্ন জায়গায় করছেন। জিরানিয়াতে মানুষ আপনাদেরকে বর্জন করেছে, তাই আপনারা পারছেন না। আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, কোন ধরনের অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করার চেষ্টা হলে যে ভাষা আপনারা বোঝেন সেই ভাষায় আমরা জবাব দেব, পরিষ্কার ভাষায়। কোন অগণতান্ত্রিক পরিবেশ যদি এখানে তৈরি করার চেষ্টা করা হয়, যে ভাষা বোঝেন সেই ভাষায় আমরা জবাব দেব। 18 সালে মানুষ দিয়েছে, 23-এ দিয়েছে, আগামী দিনেও মানুষ দেবে। মানুষ প্রস্তুতি দিচ্ছে, মানুষ তৈরি করছে। বন্ধুরা, সবাইকে আজকের এই সমাবেশে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। 10 মজলিশপুর মন্ডলকে ধন্যবাদ জানাচ্ছি, নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এক সুরে এক বাক্যে আমরা কাজ করব, উন্নয়নের নীতি এই মজলিশপুরকে আমরা শ্রেষ্ঠ মজলিশপুর আমরা গড়ে তুলব উন্নয়নের নীতি। সবাইকে নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।